প্রেগনেন্ট হওয়ার পর থেকেই রিয়ার সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। প্রায় সে ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠত। তার হাজবেন্ডের ধারণা হয় হয়তো স্ট্রেস থেকে এসব হচ্ছে, তাই সে তাকে এবং তার বন্ধুদেরকে সাথে নিয়ে ঘুরতে চলে আসে এক বাংলো বাড়িতে। কিন্তু এখানে আসার পর থেকে তাদের সবার জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর অন্ধকার। একে একে সবাই খুব অদ্ভুতভাবে মারা যেতে থাকে। কিন্তু কি এমন রয়েছে এখানে যা তাদের তাড়া করে বেড়াচ্ছে? রিয়ারা কি পারবে এই ভয়ানক মায়াজাল থেকে বেরোতে, নাকি নিজেরাও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মেনে নিবে? সেটাই দেখবো আজকের গল্প জেনমা নাটচাথিরামে। শুরুতেই আমাদেরকে একটা ব্যাক স্টোরি দেখানো হয়, যার মাধ্যমে আমাদেরকে এটা জানানো হয় যে এই দুনিয়াতে যে মানুষ এবং জীবজন্তুরা রয়েছে তাদেরকে অবশ্যই কোনো দেবতা বানিয়েছে। কিন্তু এই দেবতা এবং ডেমন অথবা রাক্ষসের মাঝে শত শত বছর আগে অনেক ভয়ঙ্কর লড়াই হয়েছিল। এই ভয়ঙ্কর লড়াইয়ে সব দেবতা লুসিফার অর্থাৎ শয়তান এবং তার পুরো গ্যাংকে পরাস্ত করে। আর পরাস্ত করার পরে তাদেরকে পাতাল লোকে পাঠিয়ে দেয়। কিন্তু পাতাল লোকে যাওয়ার সময় লুসিফার এটা বলে যায় যে তার সন্তান এই পৃথিবীর মাটিতে নিশ্চয়ই ফিরে আসবে আর পুরো দুনিয়ার উপর সে রাজ করবে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হলে আমাদেরকে বর্তমানের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা চেন্নাইয়ের একটা মেয়েকে দেখতে পাই। তার নাম রিয়া। সে মূলত প্রেগনেন্ট ছিল। দেখা যায় রাতের বেলা বসে বসে সে ডায়েরিতে কিছু একটা লিখছিল, বেশ মনোযোগ সহকারে। সে ডায়েরিতে তার হাজবেন্ডের সাথে তার কিভাবে দেখা হয়েছিল এবং তাদের মধ্যে ভালোবাসা কিভাবে হলো এই সব কিছু লিখছিল। তাকে দেখে অনেক খুশি মনে হচ্ছিল। এটা করতে করতে হঠাৎ করেই সে তার পেছন থেকে একটা স্পর্শ অনুভব করে। এটা তার কাছে খুবই অদ্ভুত লাগে, কারণ বাসায় সে আর তার হাজবেন্ড ছাড়া আর কেউ ছিল না। তবে তার হাজবেন্ড তো বিছানাতে ঘুমিয়ে রয়েছে। সে বুঝতে পারে না কি হলো তার সাথে হঠাৎ করে। তাই সে তখন ধীরে ধীরে পেছনে তাকায়, আর তখনই সে ভয় পেয়ে চমকে ওঠে, কারণ সেখানে তার পেছনে একটা ছোট বাচ্চা মেয়ে দাঁড়িয়েছিল, আর তার সাথে তার মাও সেখানে উপস্থিত ছিল। তাদের পুরো শরীর আর মুখ সবকিছু পুড়ে গিয়েছিল। খুবই ভয়ঙ্কর ছিল তারা দেখতে। আর তাদেরকে দেখে আমরা খুব ভালো করেই বুঝতে পারি যে তারা কোনো সাধারণ মানুষ ছিল না। তারা দুজনে আসলে ছিল আত্মা। আর এই ব্যাপারটা রিয়াও খুব ভালো মতো বুঝতে পারে। তাই তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর তার হাজবেন্ডকে দেখার চেষ্টা করতে থাকে। তখনই হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ এতক্ষণ সে যা দেখেছে তা সে তার স্বপ্নে দেখেছিল। এত ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে সে হঠাৎই চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ে। পাশে তখন তার হাজবেন্ড অজয় ঘুমিয়েছিল, কিন্তু তার চিৎকার শুনে সেও অনেক বেশি ভয় পেয়ে যায়। সেও হুড়মুড় করে উঠে পড়ে। এরপর রিয়ার কাছে জিজ্ঞেস করে যে সে এভাবে চিৎকার কেন করলো, তার কি হয়েছে, কি সমস্যা। রিয়া তখন তাকে বলে যে সে ওই স্বপ্নটি আবারও দেখেছে, যেই স্বপ্ন কিনা সে সবসময় দেখতে পেত। তার স্বপ্নে সে দুটো আত্মাকে দেখেছে আর তারা তাকে আবারও ভয় দেখানোর চেষ্টা করেছে। অজয় তো তার চিৎকারের শব্দ শুনে বিছানা থেকেই পড়ে গিয়েছিল, তাই সে আবারও বিছানায় উঠে বসে। এরপর সে রিয়াকে শান্ত করার চেষ্টা করতে থাকে, তাকে বোঝানোর চেষ্টা করে সে যা দেখেছে তা স্বপ্নে দেখেছে, তাই সে যেন এভাবে ভয় না পায়। এমন করে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, আর সে যেন এসব নিয়ে আর চিন্তাও না করে, দ্রুত যেন ঘুমিয়ে পড়ে, কারণ রাত অনেক হয়েছে। রিয়াও তখন একটু শান্ত হয় আর চুপচাপ ঘুমানোর চেষ্টা করতে থাকে। এখান থেকে দৃশ্য চলে যায় পরবর্তী দিন সকালবেলা। সেখানে আমরা দেখতে পাই সকাল সকাল রিয়া এবং অজয়ের বাড়িতে তাদের ফ্রেন্ড বিনোদ আসে, আর সেই সেখানে তার গার্লফ্রেন্ড তানিয়ার সাথে করে এসেছিল। তারা দুজন আসলে লিভ ইন রিলেশনশিপে ছিল। আসলে তারাও রিয়া আর অজয়দের বাড়িতেই একটা রুম নিয়ে থাকতো। চারজনই একে অপরের বন্ধু হয় তাদের একই সাথে একই বাড়িতে থাকতে খুব একটা সমস্যা হয় না। যাক, তো দেখা যায় বিনোদ অজয়ের ঘুম ভাঙলেই তার কাছে আসে আর তার কাছে জিজ্ঞেস করতে থাকে যে কাল রাতে কি হয়েছিল। তাদের রুম থেকে আবারও রিয়ার চিৎকার করার আওয়াজ ভেসে এসেছিল। রিয়া কি আবারও আগের দিন রাতে একই স্বপ্ন দেখেছিল? এই কথা শুনে অজয় তাকে বলতে থাকে যে হ্যাঁ, সে খারাপ স্বপ্ন আবারও দেখেছে, আর ওই খারাপ স্বপ্নটা রিয়া প্রায় প্রতিদিনই দেখছে। আর সেই স্বপ্নের মধ্যে সে মূলত দুটো আত্মাকে দেখতে পায়, যারা কিনা তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারছে না সে সব কেন দেখছে বারবার। এই কথা শুনে বিনোদ তখন বেশ হয়রান হয়ে যায়। আর তখন সে অজয়কে বলে যে এই ব্যাপারটা একদমই তার কাছে নর্মাল বলে মনে হচ্ছে না, কোনো সমস্যা তো অবশ্যই রয়েছে। তাই সে যেন রিয়াকে কোনো একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়, কারণ এমন হতে পারে
যে রিয়া যেহেতু প্রেগনেন্ট তাই তার মাথায় এই জিনিসগুলো চলছে। প্রেগনেন্সির সময় তো কত ধরনের প্রবলেম দেখা দেয়, এটা হয়তো তারই একটা সাইড ইফেক্ট। কোনো ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখালে এটা হয়তো ঠিক হয়ে যাবে বলেই তার মনে হচ্ছে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে একটা পার্টির লিডার শঙ্করকে দেখানো হয়। সে মিডিয়ার সাথে একটা প্রেস কনফারেন্সে ছিল। সেখানে সে বলতে থাকে যে নির্বাচন খুব তাড়াতাড়ি আসছে, সে নির্বাচনে নমিনেশন পেয়েছে আর তার বিশ্বাস যে এইবারও তার জনতা তাকেই ভোট দিয়ে জেতাবে, কারণ জনতার সাপোর্ট সব সময় তার সাথেই রয়েছে। এই লিডারের একজন পিএ অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও ছিল, তার নাম হলো বিশাল। বিশাল গত 15 বছর ধরে এই লিডারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে রয়েছে আর তাকে সে সব বিষয়ে সাপোর্ট করে আসছে। তার এই কাজ সে খুবই নিষ্ঠার সাথে করত, এতটুকু ভুলের অবকাশ নেই তার কাজে শঙ্করও বেশ খুশি। এরপর দেখানো হয় লিডার শঙ্কর প্রেস কনফারেন্স শেষ করে আর এরপর তার পার্টির লোকেদের কাছে আসে। সে বিশালের হাতে অনেকগুলো টাকা তুলে দেয় আর তাকে বলতে থাকে যে সে যেন এই টাকাগুলো লোকেদের মাঝে বিলিয়ে দেয় আর তাদেরকে যেন বলে দেয় যে কিভাবে তাদেরকে শঙ্করকে এবারের ইলেকশনেও জেতাতে হবে। তাছাড়া সে এটাও বলতে থাকে যে সে অন্য কারো উপর বিশ্বাস করে না, সে শুধু বিশালের উপরেই এই সকল বিষয় নিয়ে ভরসা করে। এজন্য এই টাকাগুলো সে অন্য কারো হাতে না দিয়ে বিশালকেই দিচ্ছে, যাতে করে সে লোকেদের মাঝে এই টাকাগুলো বিলিয়ে দিতে পারে। বিশাল তখন তাকে টাকা নিয়ে চিন্তা করতে একদমই মানা করে দেয় আর তার কাজটা একেবারে ঠিকভাবে হয়ে যাবে এই কথা জানায়। এর পরদিন আমাদেরকে দেখানো হয় রিয়া, অজয়, বিনোদ এবং তার গার্লফ্রেন্ড তানিয়া এরা সবাই মিলে একটা কফি শপে যায় আর সেখানেই তাদের সাথে তাদের ক্লাসমেট সুশান্ত তাদের সাথে জয়েন করে। তারা সবাই কথা বলছিল, সবাই আজ বেশ খুশি ছিল, তাই তারা বেশ জমিয়ে আড্ডা দিচ্ছিল। এখানে আমরা জানতে পারি যে সুশান্ত অনেক বেশি বড়লোক ছিল, কিন্তু এটা ছিল তার অতীতের অবস্থান। সে তার সকল টাকা একটা বিজনেসে ইনভেস্ট করেছিল, কিন্তু সেই বিজনেসটা নষ্ট হয়ে যায়, যার জন্য তার টাকাও চলে যায়। এখন সে টাকা ইনকামের জন্য সামান্য ক্যাব ড্রাইভারের চাকরি করে। এসব জানতে পেরে সবারই একটু খারাপ লাগে। এরপর দেখানো হয় তারা সবাই মিলে কফি অর্ডার করে, সবাই একসাথে খাওয়া দাওয়া করে আড্ডা দিতে থাকে। সুশান্ত তার কষ্ট ভুলে যায়, কিন্তু এরপর যখন সেখানে বিল দেয়া হয় তখন সুশান্ত বিল দেখে অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ কফির দাম অনেক বেশি ছিল। সে যখন বিলের দিকে তাকিয়ে থাকে তখনই বিনোদ তাকে টিজ করে বলতে থাকে যে সে এভাবে বিলের দিকে কেন তাকিয়ে রয়েছে, আর তাছাড়া তার যদি বিল পে করার ইচ্ছা হয় তাহলে সে করতে পারে, আর যদি তার বিল পে করার ক্ষমতা না থাকে তাহলে যেন সেটা সে তার কাছে দেয়। বন্ধুর মুখ থেকে এমন কথা শুনে সুশান্ত অনেক বেশি কষ্ট পায়, আর এটাই তো স্বাভাবিক। এক সময় তার অনেক টাকা ছিল, তখন কেউ তাকে এমন কথা শোনাতেও পারেনি, কিন্তু এখন যখন তার কাছে কোনো টাকা পয়সা নেই তখন তার নিজের বন্ধুই তাকে কথা শোনাতে কোনো ছাড় দিচ্ছে না। এতে সে অনেক বেশি কষ্ট পায়, তাই তখনই রেগে মেগে সেখান থেকে চলে যায়। কিন্তু বিনোদের এতে কিছুই যায় আসে না, সে তো প্রায় সুযোগ পেলে সুশান্তের দারিদ্রতা নিয়ে মজা করত। এই জিনিসটা আসলেই অনেক খারাপ, আর এগুলো তাদের অন্য বন্ধুদের কাছেও একদমই ঠিক মনে হতো না। অজয়ের কাছেও এটা অনেক বেশি রং মনে হয়, তাই সে বিনোদকে বলতে থাকে যে তার এভাবে সুশান্তের দারিদ্রতা নিয়ে তাকে টিজ করা একদম ঠিক হচ্ছে না। সুশান্ত তাদের বন্ধু হয়, একসময় তার অবস্থা অনেক ভালো ছিল, এখন খারাপ, তাই বলে সে এভাবে কথা শোনাবে? তার নিশ্চয়ই বিনোদের কথা শুনে অনেক বেশি কষ্ট লেগেছে। এমনটা করা তার আর কখনোই ঠিক হবে না, তাই সে যেন এসব বলার আগে একটাবার চিন্তা করে। কিন্তু বিনোদ দেখা যায় তার কথায় কোনো পাত্তাই দেয় না, আর বলতে থাকে যে এরকম একটু মজা করলে কিছু হয় নাকি। তাছাড়া সুশান্ত নিশ্চয়ই জানে যে বিনোদ তার বন্ধু, সে এখন হয়তো কষ্ট পেয়েছে, কিন্তু আবার ঘুরে ফিরে তাদের কাছেই সে ফিরে আসবে। দৃশ্য চলে যায় পরদিন। আমাদেরকে দেখানো হয় সে পলিটিক্যাল পার্টির লিডার অর্থাৎ শঙ্করের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বিশাল তার ভাইকে তার মেয়েকে নিয়ে স্কুলে ছেড়ে দেওয়ার জন্য যাচ্ছিল, আর তখনই হঠাৎ করে রোডে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বিশালের তেমন কিছুই হয় না, কিন্তু সে খেয়াল করে যে তার মেয়ে গুরুতরভাবে আহত হয়েছে। সে তখন আর একটুও সময় নষ্ট না করে
তার মেয়েকে নিয়ে সোজা হসপিটালে চলে যায়। তার মেয়েকে তখনই আইসিইউতে অ্যাডমিট করে নেওয়া হয় আর তার উপর চিকিৎসা চালু করে দেওয়া হয়। ডাক্তার তখন তার মেয়েকে চেক করার পরে বিশালের কাছে আসে আর তাকে বলতে থাকে যে সে তাকে আগেই বলেছিল যে তার মেয়ে নর্মাল না, তার মেয়ের হার্টে একটা ছিদ্র রয়েছে আর যতই সময় যাচ্ছে সেই ছিদ্র আরো বেশি বড় হয়ে যাচ্ছে। এখন তো সে অনেক বেশি মারাত্মক পজিশনে আছে। যদি 1 সপ্তাহের মধ্যে তার হার্ট ট্রান্সপ্ল্যান্ট না করা হয় তাহলে তার মেয়েকে আর বাঁচানো সম্ভব হবে না, সে হার্ট ফেল করে মারাই যাবে। এই কথা শুনে বিশাল এবং তার স্ত্রী অনেক বেশি ঘাবড়ে যায়। তখনই বিশাল ডাক্তারের কাছে জিজ্ঞেস করে যে অপারেশন করতে গেলে কত টাকা খরচ হবে। ডাক্তার তখন জানায় এই অপারেশন করতে গেলে 40 লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। এই কথা শুনে বিশাল আরো বেশি হয়রান হয়ে যায়। সে বুঝতে পারে না যে এতগুলো টাকা সে কোথা থেকে ম্যানেজ করবে, আর এটা তো তার মেয়ের জীবনের প্রশ্ন। মানে তার জন্য এই সময়টা ছিল অনেক বেশি কঠিন। সে কিভাবে কি করবে, কিভাবে নিজের মেয়েকে বাঁচাবে সেটাই বুঝে উঠতে পারছিল না। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে আবারও অজয়কে দেখানো হয়। সে একজন বড় প্রডিউসারের সাথে দেখা করার জন্য যায়। এখানে বলে দেই যে অজয় মূলত একজন বড় ডিরেক্টর হতে চায় আর সেখানে সে প্রডিউসারের সাথে দেখা করতে এসেছিল এই কারণে যাতে করে সে তাকে তার লেখা একটা মুভির কাহিনী শোনাতে পারে। অন্যদিকে আমাদেরকে রিয়াকে দেখানো হয়। সে আবারও ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু সে যখন ঘুমায় তখন সে আবারও সেই একই স্বপ্ন দেখে, যার জন্য ফের ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়ে। তার তখন অনেক বেশি কষ্ট হচ্ছিল। সে দ্রুত ওয়াশরুমে চলে যায়, মুখে চোখে একটু পানি দিতে থাকে, কিন্তু তখনই সে হঠাৎ করে সেখানে সেই মেয়ে এবং তার মায়ের আত্মাকে দেখতে পায়। বাচ্চাটির মা তাকে বলতে থাকে যে সে যেন তার এই মেয়েকে নিয়ে নেয়। রিয়া তো তখন অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। সে জোরে জোরে চিৎকার করতে থাকে। এরপর সে এক দৌড়ে তার রুমে চলে যায়, কিন্তু তখন সে তার জানালার কাছে রক্ত মাখা হাত দেখতে পায়, কিন্তু সেই হাত হঠাৎ করেই সেখান থেকে উধাও হয়ে যায়। রিয়া তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। সে অনেক বেশি ঘাবড়ে যায়, তাই দৌড়ে তখন তার রুম থেকে বাইরে চলে আসে। এরপরই বিনোদের সাথে দেখা করে এতক্ষণ তার সাথে যা যা হয়েছে সেই সবকিছু শেয়ার করে। বিনোদ এসব শুনে খুবই বিরক্ত হয়। সে তখন বিরক্তি নিয়ে রিয়াকে বলতে থাকে যে সে আজকাল প্রতিদিনই এরকম স্বপ্ন দেখছে, আর এতে সে শুধু একা ভয় পায় না, তার চিৎকারের আওয়াজের জন্য তাদের ঘুম নষ্ট হয়। ঠিক সেই সময় বিনোদের গার্লফ্রেন্ডও সেখানে আসে। রিয়া তখন কাঁদতে কাঁদতে তাদেরকে বলতে থাকে যে সে মিথ্যা কথা বলছে না, আর সে তো স্বপ্নে এগুলো দেখে ঠিকই, কিন্তু তার সাথে রিয়েল লাইফেও এগুলো হয়েছে। এটা বলে সে তাদেরকে তার রুমের সেই জানালার কাছে নিয়ে যায়, যাতে করে বিনোদ এবং তার গার্লফ্রেন্ড তানিয়া নিজের চোখে সেই রক্তের দাগ দেখতে পায়। তারাও সেখানে যায়, আর তখন তারা দেখে যে সেখানে তো আসলেই রক্তের দাগ লেগে আছে। বিনোদ তখন খেয়াল করে যে সেখান থেকে একটু এগিয়ে ছাদের দিকে রক্তের দাগ চলে যাচ্ছে। এটা দেখেই তারা 3 জন মিলে সেটা ফলো করতে থাকে। কিছু দূর গিয়ে তারা সেখানে একটা লোককে দেখতে পায়, আর আমরা তখন দেখতে পাই সেই লোকটি আর কেউ না, বরং সেই লিডার শঙ্করের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বিশাল। বিশাল তখন তাদের সামনে এসে মাটিতে লুটিয়ে পড়ে। তার গায়ে অনেক ক্ষতের চিহ্ন ছিল। তাকে দেখে মনে হচ্ছিল যে কেউ তাকে মারার চেষ্টা করেছে, যার জন্য বিশাল মারের হাত থেকে বাঁচতে এখানে এসে আশ্রয় নিয়েছিল। এটা দেখে তখন বিনোদ অনেক বেশি অবাক হয়। সে ভাবতে থাকে যে এই ঘটনার জন্য তার কি পুলিশকে কল করা উচিত নাকি উচিত না। পুলিশের কথা শুনে তখন বিশাল তাকে বলতে থাকে যে সে যেন পুলিশকে না ডাকে, কারণ পুলিশ যদি এখানে আসে তাহলে তারা তাকে মেরেই ফেলবে। বিশাল তখন অনেক যন্ত্রণার মধ্যে ছিল, আর এই অবস্থায় সে তাদেরকে বলতে থাকে যে আসলে তার সাথে একটু আগে কি হয়েছিল। তখন আমাদের গল্প ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বিশালের মেয়েকে চেক করে বলেছিল যে তার হার্ট ট্রান্সপ্ল্যান্ট করানোর জন্য 40 লাখ টাকার মতো খরচ হবে, তবে এত টাকা সে কোথায় পাবে। তখন আর কোনো উপায় না খুঁজে পেয়ে বিশাল তার লিডার শঙ্করের কাছে চলে যায়, আর তার কাছে গিয়ে তার মেয়ের অপারেশনের জন্য 40 লাখ টাকা চায়। সে তাকে এটাও জানিয়েছিল যে তার মেয়ের এখন অপারেশন করানোটা কতটা বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু তার লিডার শঙ্কর তার কথা শুনে তাকে বলেছে যে তার কাছে নাকি এখন 40 লাখ টাকা নেই, আর যদি তার কাছে এখন 40 লাখ টাকা থাকতো তাহলেও সে ওই টাকা দিয়ে 2000 ভোট কিনতে পারত। সে বিশালকে আরো বলতে থাকে যে এখন তো সে অনেক বেশি জোয়ান আছে, যদি তার এই মেয়ে মারাও যায় তাহলেও কোনো সমস্যা নেই, সে আর একটা মেয়ে জন্ম দিতে পারবে। মানে এটা কোনো কথা বলুন, যে মানুষটা আপনার জন্য এত কিছু করে সব সময়, তার বিপদের দিন
আপনি এ ধরনের কথা কখনো বলতে পারবেন? তাও যদি বিষয়টা তার সন্তানের হয়, নিশ্চয়ই আপনার অনেক কষ্ট লাগবে। হ্যাঁ, বিশালেরও সেদিন অনেক বেশি খারাপ লাগতে থাকে। তার তখন শঙ্করের উপর অনেক বেশি রাগ হয়। সেই শঙ্করের জন্য 15 বছর ধরে কত কিছুই না করেছে, কিন্তু তার বদলে সে তাকে এই প্রতিদান দিল, তাকে একদমই সাহায্য করলো না। বিশাল তখন মনে মনে বলতে থাকে যে পলিটিশিয়ান শঙ্কর তার আসল রূপ শেষমেশ দেখিয়েই দিল, এখন আর তার প্রতি সৎ থাকার কোনো প্রয়োজন নেই। তাই এরপর সে সেখান থেকে বেরিয়ে সরাসরি হসপিটালে যায় আর ডাক্তারের সাথে দেখা করে। তাকে বলে যে সে যেন তার মেয়ের অপারেশনের প্রস্তুতি নিতে শুরু করে দেয়। সে 40 লাখ টাকার ব্যবস্থা কোনো না কোনো জায়গা থেকে ঠিকই করে ফেলবে। তখন দেখানো হয় বিশাল তার বাসায় চলে যায়। আর এখানে আমরা জানতে পারি যে মূলত শঙ্কর বিশালকে ভোট কেনার জন্য কিছু মানুষকে যে টাকা দিয়ে দিতে বলেছিল, ওই টাকার মধ্যে থেকে 60 কোটি টাকা এখনো পর্যন্ত বাকি ছিল। এর জন্য বিশাল ভাবতে থাকে যে এই টাকা থেকে 40 লাখ টাকা নিয়ে সে তার মেয়ের অপারেশন করিয়ে নিবে। এরপর সে টাকা নিয়ে ডাক্তারের কাছে যায়। তখন ডাক্তার তাকে জানায় যে ব্যাঙ্গালোরের একটা বাচ্চা মেয়ে মৃত্যু শয্যায় রয়েছে। এর জন্য তার বাবা মা তাদের মেয়ের হার্ট তাদেরকে ডোনেট করতে প্রস্তুত, তাই তাদেরকে এখান থেকে তাড়াতাড়ি করে ব্যাঙ্গালোরে যেতে হবে আর সেখানে গিয়ে অপারেশনের প্রস্তুতিও নিতে হবে। এই কথা শুনে বিশাল এবং তার ওয়াইফ তো অনেক খুশি হয়ে যায়। তারা তখন কাউকে না জানিয়ে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু দেখানো হয় তারা বের হবে, তখনই সেখানে লিডার শঙ্করের গুন্ডারা চলে আসে। তারা মূলত বিশালের 40 লাখ টাকা চুরি করার বিষয়টা জেনে গিয়েছিল, তাই তারা সেখানে এসেই বিশাল এবং তার ওয়াইফকে ধরে ফেলে। তারা বিশালকে অনেক খারাপ ভাবে মারধর করে আর তার কাছে জিজ্ঞেস করে যে সে 40 লাখ টাকা কোথায় রেখেছে, তাছাড়া তার কাছে ভোট কেনার জন্য যেই টাকাগুলো রয়েছে সেগুলো সে কোথায় রেখেছে। গুন্ডাগুলো মূলত বিশালের ওয়াইফের গলায় ছুরি ধরে রেখেছিল আর বিশালকে থ্রেট দিচ্ছিল। বিশাল তখন তার ওয়াইফকে বলতে থাকে যে সে যেন কোনোভাবেই তাদেরকে ওই টাকা কোথায় আছে তা না জানায়। যদি তারা টাকা কোথায় আছে তা জানতে পেরে যায় তাহলে তারা টাকাটা নিয়ে নিবে, তখন তাদের আর মেয়ের অপারেশন করা হবে না, তাদের মেয়েটা তখন মারা যাবে। শঙ্করের গুন্ডারা তখন তাদেরকে অনেকবার জিজ্ঞেস করে সেই টাকা কোথায় আছে, কিন্তু বিশাল এবং তার ওয়াইফ তাদেরকে কিচ্ছু জানায় না। তাই তারা বিশালের সামনেই তার ওয়াইফের গলা কেটে তাকে সেখানে মেরে ফেলে। বিশাল এটা দেখে আঁতকে ওঠে। সন্তানকে বাঁচানোর জন্য তার মাকে এভাবে কোরবানি দিতে হলো। এরপর দেখা যায় সেই গুন্ডাগুলো বিশালকে মেরে ফেলার জন্য আসে, কিন্তু বিশাল তখন অনেক কষ্ট করে কোনোভাবে তাদের হাত থেকে পালায়। আর সেখান থেকে পালাতে পালাতে অজয় বিনোদদের বাসার কাছে চলে আসে আর সেখানে গিয়ে লুকিয়ে আশ্রয় নেয়। বিশাল তখন রক্তাক্ত অবস্থায় ছিল। তখনই রিয়া তাকে এই অবস্থায় দেখে ফেলে আর অনেক বেশি ভয় পেয়ে যায়। এখান থেকে গল্প আসে বর্তমানে, যেখানে আমরা দেখতে পাই বিশাল তাদের 3 জনকে এই পুরো কাহিনী বলতে থাকে। তার অবস্থা খুব একটা ভালো ছিল না। সে তখন বিনোদকে বলতে থাকে যে তার মেয়ে মৃত্যু শয্যায় রয়েছে, তাকে নিয়ে তাড়াতাড়ি করে ব্যাঙ্গালোরে যেতে হবে। তাছাড়া শঙ্করের যে টাকা ছিল তা সে তার অ্যাপার্টমেন্টে লুকিয়ে রেখেছে, তারা যেন সেখানে যায় আর সেই টাকা নিয়ে নেয়। কিন্তু ওখান থেকে সে যেন শুধুমাত্র 40 লাখ টাকাই নেয়, যাতে করে সেই টাকা দিয়ে তার মেয়ের অপারেশন হতে পারে। আর সেখানে যত বাকি টাকা আছে এটা যেন তারা রেখে দেয়। এটা বলতে বলতেই তখন বিশাল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এতগুলো টাকার কথা শুনে বিনোদ বেশ ভাবনায় পড়ে যায়। সে ভাবতে থাকে যে এতগুলো টাকা তারা যদি পেয়ে যায় তাহলে তাদের পুরো জীবনটাই সেট হয়ে যাবে, তাদেরকে আর কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। টাকার লোভ তখন তাদের মধ্যে চলে এসেছিল। যাক, তারা 3 জন মিলে তখন বিশালের লাশ তাদের বাড়ির পেছনে থাকা বাগানে পুঁতে ফেলে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। তখন আমাদেরকে আবারও অজয়কে দেখানো হয়। সে অনেকক্ষণ অপেক্ষা করার পর প্রডিউসারের সাথে দেখা করতে পারে। সে প্রডিউসারকে তার মুভির স্টোরি বলতে থাকে। তার গল্প শুনে প্রডিউসার তাকে বলে যে তার কাহিনী লেখা অনেক বেশি ভালো হয়েছে, সে তার এই মুভিতে ইনভেস্ট করার কথা ভাবছে। এই মুভি বানাতে কত টাকা খরচ হতে পারে? অজয় তখন তাকে বলে যে এই মুভি বানাতে হলে প্রায় 4 কোটি টাকার মতো লাগবে। এই কথা শুনে তখন প্রডিউসার তাকে বলে যে এত বাজেট তো তার কাছে নেই, সে তাদেরকে শুধু 1.5 কোটি টাকাই দিতে পারবে, এর বেশি পারবে না। এটা শুনে অজয় অনেক রেগে যায়। এতদিন ধরে সে ইনভেস্টমেন্টের জন্য চেষ্টা করে যাচ্ছে, এই প্রডিউসার ওই প্রডিউসারের কাছে ঘুরে বেড়াচ্ছে। তাছাড়া এত সুন্দর গল্পের একটা মুভি সে 1.5 কোটি টাকায় কিভাবে বানাবে? সে প্রডিউসারকে বোঝানোর চেষ্টা করে,
কিন্তু সে তার কথা না বুঝলে অজয় রেগে সেখান থেকে বেরিয়ে যায়। আর তখনই দেখানো হয় এর মাঝে রিয়া বারবার তাকে কল করতে থাকে। অজয় এমনিতেই রেগে ছিল, তাই সে ফোন ধরেই রেগে মেগে রিয়াকে বলতে থাকে যে সে তাকে এতবার করে কেন কল করছে। সে না তাকে বলেছে যে সে একটা মিটিং এ রয়েছে। তখন রিয়া তাকে আগের রাতে হওয়া সব কাহিনী খুলে বলতে থাকে। অজয় যখন এই কথাগুলো শুনতে থাকে তখন তার কল ক্রস কানেকশনে চলে যায়, যার জন্য কলটা চলে যায় রাজু নামের একটা ছেলের কাছে। সে তাদের দুজনের এই সব কথা শুনে ফেলে। অর্থাৎ বিশালের বিল্ডিং এ 7 কোটি টাকা থাকার কথা অজয়, বিনোদ, রিয়া এবং তানিয়া ছাড়াও এখন এই ছেলেটা অর্থাৎ রাজুও জেনে গেছে। কিন্তু এই ব্যাপারে তারা চারজন টের পায় না। এরপর দেখানো হয় রাজু এগুলো শুনে একদমই দেরি করে না, তখনই তার দুলাভাই সবুজের কাছে চলে যায় আর তাকে গিয়ে এই সব কথা বলতে থাকে। তার দুলাভাইয়ের তো 7 কোটি টাকার কথা শুনে চোখ কপালে উঠে যায়। তখন তারা দুজন মিলে ঠিক করে যে করেই হোক না কেন তারা সেই বিল্ডিং থেকে ওই 7 কোটি টাকা চুরি করেই ছাড়বে। কিন্তু তাদেরকে টাকাগুলো পেতে হলে এই যে 4 জনের কথা সে শুনেছে তাদের আগে সেখানে পৌঁছাতে হবে আর তাদের আগেই চুরি করে ফেলতে হবে। এবার আমাদেরকে সেদিন রাতের দৃশ্য দেখানো হয়। আমরা দেখতে পাই অজয়, রিয়া, বিনোদ, তানিয়া তাদের এই টাকা পাওয়ার বিষয়টি তাদের আরেক বন্ধু অর্থাৎ সুশান্তের সাথেও শেয়ার করে। আর এরপর তারা 5 জন মিলে সে অ্যাপার্টমেন্টের কাছে চলে যায়। তখন দেখানো হয় তাদের পেছন পেছন সেই ছেলেটি অর্থাৎ রাজু এবং তার দুলাভাইও ছিল। তারা তাদের 5 জনকে ফলো করতে থাকে। রাজুর দুলাভাই সবুজ তার সাথে করে একটা বড় ক্যামেরাও নিয়ে এসেছিল আর সেটা দিয়ে সে সবকিছু ভিডিও করতে থাকে। এটা দেখে রাজু তার কাছে জিজ্ঞেস করে যে সে এমন সবকিছু শুট কেন করছে। সবুজ তখন তাকে বলে যে যদি এই লোকগুলো তাদের আগে টাকাগুলো চুরি করে নেয় তাহলে তারা এই ক্যামেরাতে তাদের চুরি করার দৃশ্য রেকর্ড করে নিবে আর এরপর তাদেরকে ব্ল্যাকমেইল করে ওই টাকাগুলো তাদের থেকে ছিনিয়ে নিবে। এরপর দেখানো হয় তারা 5 জন বিশালের বলা লোকেশন মতো যেতে থাকে। সেখানে যেতে যেতে তারা একটা বিল্ডিং এর কাছে গিয়ে পৌঁছায়। সেখানে অনেক বেশি অন্ধকার ছিল। তারা তখন একটা পরিত্যক্ত বিল্ডিং এর মধ্যে প্রবেশ করে। সেখানে গিয়ে তারা 5 জন আলাদা আলাদা ভাবে টাকা খোঁজার চেষ্টা করে। তারা তখন একটা জায়গায় ল্যাটিন ল্যাঙ্গুয়েজে কিছু লিখে রাখা দেখতে পায়। সেই জায়গাটা দেখে তাদের মনে হচ্ছিল যে সেখানে কারো পুজো করা হয়েছে। তখনই দেখা যায় হঠাৎ করেই অজয়ের একটা ছবি উঠতে থাকে আর সেটা এখানে চলতে থাকা আগুনের মধ্যে পড়ে পুড়ে যায়। এখানে অজয়ের ছবি কে লাগিয়েছিল এটা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এরপর দেখা যায় তাদের কেউই কোথাও সেই টাকা খুঁজে পায় না। তারা সব জায়গায় টাকা খুঁজতে থাকে। তখন রিয়া খুঁজতে খুঁজতে একটা রুমে গিয়ে পৌঁছায় আর সেখানে গিয়ে সে দেখতে পায় যে একটা ক্রস উল্টো করে লাগানো রয়েছে। এটা দেখে রিয়া তখন সেই ক্রস ধরে সেটাকে সোজা করে দেয় আর সেটা স্পর্শ করলেই রিয়া সেখানে কিছু ভিশন দেখতে শুরু করে। আমাদের গল্পের শুরুতে যে লুসিফারের কাহিনী বলা হয়েছিল, রিয়া তার ভিশনে সেই সময়কার দৃশ্য দেখতে পায়। এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর জোরে চিৎকার করতে শুরু করে। এরপর দৌড়ে সবার কাছে যায় আর তাদের সবাইকে সে যা যা দেখেছে সবকিছু বলতে থাকে। কিন্তু বিনোদ তখন অনেক বেশি বিরক্ত হয় আর বলতে থাকে যে রিয়া এখন জেগে জেগেও স্বপ্ন দেখতে শুরু করেছে। তার স্বপ্ন তো দিন দিন বেড়েই চলেছে। তাছাড়া সে এটাও বলতে থাকে যে রিয়া যে এই সকল স্বপ্ন দেখে এই স্বপ্নের কোনো ভিত্তিই নেই। সেখানে থাকা কেউই রিয়ার কথা বিশ্বাস করছিল না। অজয় রিয়াকে তখন শান্ত করতে থাকে আর বলে যে সে যেটা দেখেছে সেটা হলো তার ইমাজিনেশন, এগুলো বাস্তবে কখনোই সম্ভব না, তাই সে যেন এসব নিয়ে চিন্তা না করে। এরপর তারা আবারও সবাই মিলে বিল্ডিং এর মধ্যে থাকা টাকা খুঁজতে শুরু করে। তখন সুশান্ত একা কিছু রুমে খুঁজতে থাকে, কিন্তু এটা করতে গিয়ে হঠাৎ করে তাকে কিছু একটা টেনে নিয়ে যায়। সুশান্ত তখন চিৎকার করে উঠলে তারা সবাই সেখানে চলে আসে। সুশান্তকে এমন অবস্থায় দেখে তারা অনেক বেশি ঘাবড়ে যায়। তারা তার কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে সুশান্তের কান এবং নাক দিয়ে রক্ত ঝরছে। সুশান্ত তখন ছটফট করতে করতে সেখানেই মারা যায়। এই দৃশ্য দেখে তারা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এটা কিভাবে হলো তারা কিছুই বুঝতে পারছিল না। তাদের মনে হয় যে নিশ্চয়ই এখানে কিছু একটা রয়েছে। তখন এই রিয়াকেও কোনো একটা অদৃশ্য শক্তি টেনে নিয়ে যেতে থাকে, কিন্তু সেই সময় অজয় তাড়াতাড়ি করে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু সেখান থেকে যখন তারা আবারও সুশান্তের ডেড বডির কাছে ফিরে যায় তখন তারা দেখে সেখান থেকে তার ডেড বডি গায়েব হয়ে গেছে। সবাই তখন অনেক বেশি চমকে গিয়েছিল, এটা কি হচ্ছে তাদের সাথে। তারা সবাই তখন মনে করতে থাকে যে এখানে নিশ্চয়ই অন্য কেউ রয়েছে যে কিনা তাদেরকে ফলো করতে করতে এখানে এসেছে আর সেই এই সব কিছু করছে। কিন্তু তখনই আমাদেরকে রাজু এবং তার দুলাভাই
সবুজকে দেখানো হয়। তারা তাদেরকে লুকিয়ে লুকিয়ে ফলো করছিল, কিন্তু এগুলো দেখে তখন তারাও অনেক বেশি ঘাবড়ে যায়, যার থেকে বোঝা যায় যে তারা দুজন এসবের কিছুই করছিল না। যাক, তো এরপর দেখানো হয় তারা সবাই মিলে ঠিক করে যে এই ঝামেলায় যেহেতু তারা পড়েই গেছে, তাহলে তাদেরকে এখন কোনোভাবে টাকাটা খুঁজে বের করতে হবে আর তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ এখানে থাকাটা তাদের জন্য আর মোটেও ঠিক হবে না। এই বলে তারা আবারও টাকা খোঁজার জন্য যেতে থাকে, কিন্তু তখনই সেখানে একটা ভয়ানক কুকুর চলে আসে। কুকুরটি একেবারে তাদের সামনে এসে দাঁড়ায় আর তাদের উপরই আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তারা সবাই যখন কোনোভাবে কষ্ট করে সেই কুকুরের হাত থেকে বাঁচে আর আবারও বিল্ডিং এর মধ্যে চলে আসে, তখন রিয়া সবাইকে বলতে থাকে যে তাদের এখানে আর থাকা উচিত হবে না, কারণ এখানে তাদের সাথে যা হচ্ছে এগুলো কোনো কিছুই স্বাভাবিক না। তাছাড়া তার এই জায়গা থেকে নেগেটিভ এনার্জি ফিল হচ্ছে, তাই তাদের এই টাকা খোঁজাখুঁজি বাদ দিয়ে এখনই এখান থেকে বাইরে পালিয়ে যাওয়া উচিত। কিন্তু এটা শুনে অজয় তাকে বলতে থাকে যে তারা তো ভয় পাওয়ার কোনোই প্রয়োজন নেই, তারা না বিশালকে মেরেছে না সুশান্তকে মেরেছে, তারা যেহেতু কোনো অপরাধ করেনি তাই তাদের ভয় পাওয়ারও কোনো কারণ নেই। তাছাড়া তারা বিশালকে প্রমিস করেছিল যে তারা তার মেয়েকে অপারেশন করিয়ে সুস্থ করে তুলবে, তাই তাদেরকে এই টাকা কোনোভাবে খুঁজে বের করতেই হবে। আর এসব ছোটখাটো বিষয়ে তাদের ভয় পেলে চলবে না। যদি তারা এখান থেকে চলে যায় তাহলে তারা টাকা পাবে না, কোনো না কোনো ভাবে তাদেরকে এখান থেকে টাকা নিয়ে যেতেই হবে। তার কথা শুনে তখন সবাই আবারও সাহস ফিরে পায় আর তারা আবারও সবাই মিলে বিল্ডিং এর মধ্যে প্রবেশ করে। সবাই মিলে তখন টাকা খুঁজতে শুরু করে। সে সময় হঠাৎ করেই তারা সেখানে একটা ডেড বডি খুঁজে পায়, আর সেই ডেড বডি ছিল রাজুর দুলাভাই সবুজের। সবাই তখন তাকে দেখে ভাবতে থাকে যে এই লোকটি এখানে কেন এসেছিল আর এই বিল্ডিং এ মূলত কি হচ্ছে। তারা আবার ওই বিষয়টা ইগনোর করে টাকা খুঁজতে শুরু করে দেয়। তখন হঠাৎ করে কিছু একটা বিনোদের গার্লফ্রেন্ড তানিয়ার উপর অ্যাটাক করে, যার জন্য সে উপর থেকে নিচে পড়ে যায়। আর তখন সে সামনে তাকালে একেবারেই শকড হয়ে যায়, কারণ তার উপর যে অ্যাটাক করেছিল সে আর কেউ না বরং সুশান্ত ছিল, যাকে তারা ভেবেছিল যে সে মারা গেছে, কিন্তু সে আসলে বেঁচে আছে। সুশান্ত তখন তানিয়ার উপর অ্যাটাক করে তাকে সেখানেই মেরে ফেলে। বিনোদ যখন চিৎকারের আওয়াজ শুনে সেখানে আসে তখন সে তানিয়াকে মৃত অবস্থায় খুঁজে পায়। এটা দেখে সে তখন অনেক বেশি কষ্ট পায়, তাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে। আমাদেরকে তখন সুশান্তকে দেখানো হয়, সে দূর থেকে লুকিয়ে তাদেরকে দেখছিল আর অনেক বেশি খুশি হচ্ছিল। এরপর দেখানো হয় সুশান্ত তার কাছে রাজুকেও বেঁধে রেখে দিয়েছিল। এই সুশান্তই আসলে রাজুর দুলা ভাই সবুজকে মেরে ফেলেছে। সে এখন রাজুকেও মেরে ফেলার কথা বলতে থাকে, কিন্তু রাজু তখন তাকে বলতে থাকে যে সে যেন দয়া করে তাকে না মারে। প্রথমে তারা অনেক বেশি বড় লোক ছিল, কিন্তু হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে তারা সবকিছু হারিয়ে ফেলে। এর জন্য তারা শালা দুলা ভাই মিলে চুরি করার কাজ করে। পেট চালানোর জন্য তাদেরকে এই পথই বেছে নিতে হয়েছে। সুশান্ত যখন তার কথা শোনে তখন ভাবতে থাকে যে রাজুর অবস্থা তো তার মতোই, তারও তো আগে সবকিছুই ছিল, কিন্তু এখন সেও সব হারিয়ে নিঃস্ব, যার জন্য তাকে তার বন্ধুদের কাছেও হেয় প্রতিপন্ন হতে হয়। তো সে যখন এগুলো ভাবে তখন সে আর রাজুকে মারে না, তাকে তখনই ছেড়ে দেয়। এরপর আমাদেরকে দেখানো হয় যে সুশান্ত আসলে তার বন্ধুদেরকে কেন মারছে। আমরা তো সবাই জানি যে সুশান্তের কাছে আগে অনেক টাকা ছিল, সে অনেক বেশি বড় লোক ছিল, কিন্তু সেই টাকা সে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে। আর এর জন্য তার বন্ধুরা, বিশেষ করে বিনোদ, তাকে নিয়ে অনেক মজা করত। কথায় কথায় তাকে সে এটা মনে করিয়ে দিত যে সে গরিব। আর এই ব্যাপারটা তো আমরা এর আগে কফি শপেও দেখেছি যে বিনোদ কিভাবে সুশান্তকে সবার সামনে অপমান করেছে। সুশান্ত তখনই মনে মনে তার বন্ধুদের উপর অনেক বেশি রেগেছিল, তাই সে তাদের থেকে বদলা নেওয়ার জন্য সঠিক সময়ের অপেক্ষায় ছিল। এরপরই তার কাছে আজ রাতে অজয়ের কাছ থেকে কল আসে। সে তাকে সেই 60 কোটি টাকা পাওয়ার কথা জানায়। আর এই কথা শুনে সুশান্ত ঠিক করে নিয়েছিল যে যে করেই হোক তাকে এই টাকা কোনোভাবে চুরি করে নিতেই হবে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে বিনোদকে দেখানো হয়। সে তানিয়ার মৃতদেহ বুকে নিয়ে কান্না করতে থাকে। তার অনেক বেশি খারাপ লাগছিল, কারণ সে তাকে অনেক ভালোবাসতো। তার কান্নার আওয়াজ শুনে সেখানে অন্যান্য সবাই চলে আসে। বিনোদ তখন তাদেরকে বলতে থাকে যে তার গার্লফ্রেন্ডকে কেউ একজন মেরে ফেলেছে, আর তার মনে হয় যেটা কোনো মানুষের কাজ। তাকে কোনোভাবে এই খুনিকে খুঁজে বের করতেই হবে, আর এই খুনের বদলা নিতে হবে। আর যে এই খুনটা করেছে সে নিশ্চয়ই তাদের আশেপাশেই আছে। এটা বলেই সে বিল্ডিং এর ভেতর চলে যায়। এদিকে আমাদেরকে রিয়াকে দেখানো হয়।
সে ওই বিল্ডিং এর বাইরেই বসে থাকে। আর সে যখন একা ছিল তখন সে সেখানে সেই মহিলার আত্মা দেখতে পায় যে কিনা তার স্বপ্নে এসেছিল। মহিলাটি রিয়াকে আবার একটা বাচ্চা এগিয়ে দিয়ে বলতে থাকে যে সে যেন তার বাচ্চাকে নিয়ে নেয়। রিয়া তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। সে তখন সেখান থেকে দৌড়াতে থাকে আর জোরে জোরে চিৎকার করতে থাকে। অজয় আর বিনোদ তখন তার আওয়াজ শুনে দ্রুত সেখানে চলে আসে আর তার কাছে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে, সেভাবে চিৎকার করছে কেন। রিয়া তখন তাদেরকে বলতে থাকে যে তারা যেন তার কথা একটু বিশ্বাস করে। সে তাদেরকে বলে যে এই বিল্ডিং কোনো সাধারণ বিল্ডিং না, এর মধ্যে নিশ্চয়ই কোনো খারাপ শক্তি রয়েছে, তাই তারা যেন তার কথা শোনে। তাদেরকে এই খারাপ শক্তি থেকে বেঁচে এখান থেকে পালিয়ে যেতে হবে, না হলে তাদের সবার জীবনে বিপদ ঘনিয়ে আসবে আর এক মুহূর্ত এখানে থাকা তাদের জন্য ঠিক হবে না। তখন দেখা যায় অজয় আর বিনোদই সবকিছু ঘটার কারণে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, তাই তারাও এবার ভয় পেতে থাকে। তারাও তখন রিয়ার কথা মেনে নেয় আর তাদের গাড়িতে করে সেখান থেকে চলে যেতে থাকে। তাদেরকে সেখান থেকে চলে যেতে তখন সুশান্ত দেখে নেয়। এসব দেখে সে খুব হাসতে থাকে, কারণ সে যা চেয়েছিল তাই হয়েছে। তানিয়াকে তো সে মেরেই ফেলেছে আর এদেরকেও ভাগিয়ে দিয়েছে। এখন ওই টাকা হবে শুধুই তার, তাই সে ভীষণ আনন্দ পায়। তখনই আমরা সেই রাজুকে দেখতে পাই। সুশান্ত তাকে ছেড়ে দেয়। সেও আর কোনো কিছু না ভেবে নিজের জান বাঁচিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। সে যখন পালানোর চেষ্টা করতে থাকে সুশান্ত তাকে ধরার জন্য দৌড়াতে থাকে, কিন্তু এটা করতে গিয়েই সুশান্ত একটা গর্তের মধ্যে পড়ে যায়। প্রথমে তো সে ভীষণ ভয় পায়, কিন্তু এরপরই সে খেয়াল করে যে এই গর্তের মধ্যেই তো সব টাকা রয়েছে। এতগুলো টাকা একসাথে দেখে সুশান্ত তখন অনেক বেশি খুশি হয়ে যায় আর জোরে জোরে হাসতে থাকে, কারণ সে এখন আবারও বড়লোক হতে পারবে। এদিকে দেখানো হয় অজয়, রিয়া এবং বিনোদ গাড়িতে করে বাসায় ফিরতে থাকে। তখন বিনোদ সেই গাড়িতে যখন সিগারেটের প্যাকেট দেখে তখন সে এটা দেখে বলতে থাকে যে সে বুঝতে পেরে গেছে যে ওই বিল্ডিং এ খুনগুলো কে করেছে। তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যখন তারা সবাই মিলে বিল্ডিং এর উদ্দেশ্যে যাচ্ছিল তখন সুশান্ত তাদেরকে বলেছিল যে তার কাছে সিগারেট শেষ হয়ে গেছে, এজন্য সে তখন গাড়ি থামিয়ে সিগারেট বাইরে থেকে কিনে আনতে যায়। তো সুশান্তের হাতে একটা সিগারেটের প্যাকেট ছিল আর সেই সিগারেটের প্যাকেটটা সে তার গার্লফ্রেন্ড তানিয়ার লাশের পাশে দেখতে পেয়েছে। বিনোদের এই সব কিছু মনে পড়লে সে তখন অজয় আর রিয়াকে বলতে থাকে তার মানে এই সব কিছু সুশান্তই করেছে। আর সুশান্তের যেই ডেড বডি তারা পেয়েছিল সুশান্ত মূলত তখন মারা যাওয়ার নাটক করেছিল। তখন এই সব কথা শুনে অজয় এটা নিয়ে ভাবতে থাকে যে তার মানে সুশান্তই এসব করেছে। বিনোদ তার একটু সময় সেখানে অপচয় না করে দ্রুত গাড়ি ঘুরিয়ে আবারও সেই পুরনো বিল্ডিং এ চলে আসে। বিনোদ তখন দৌড়ে বিল্ডিং এর মধ্যে যেতে থাকে, কিন্তু তখনই তাদের সামনে রাজু দৌড়াতে দৌড়াতে চলে আসে। এভাবে দৌড়ানোর জন্য তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। সে তখন তাদের কাছে এসে বলতে থাকে যে তারা যেন তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু এই কথা বলার সাথে সাথেই সে সেখানে পড়ে যায় আর এই অবস্থাতেই মারা যায়। এখানেই আমাদের সামনে আর একটা টুইস্ট রিভিল করা হয়। আসলে রাজুকে সুশান্ত মারেনি, সুশান্তের একজন বন্ধু রাজুকে মেরে ফেলেছিল। তো এখানে সুশান্তের বন্ধু কোথা থেকে আসলো এইটা জানার জন্য আমাদেরকে কিছু সময় পূর্বে চলে যেতে হবে। যখন অজয় সুশান্তকে এই বিল্ডিং এ থাকা টাকার ব্যাপারে জানিয়েছিল তখন সুশান্ত তার এই বন্ধুর সাথেই ছিল আর তাকে এই ব্যাপারে সে সবটা জানিয়েছিল, যার জন্য তার বন্ধু এখন তার পুরো গ্যাংকে নিয়ে এখান থেকে টাকা উদ্ধারের জন্য চলে এসেছে। আর সেই এখানে মূলত ভূত সেজে বিভিন্ন কর্মকাণ্ড করছিল, যাতে করে তারা এখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায় আর সব টাকা তারা হাতিয়ে নিতে পারে। এরপরে এদিকে দেখানো হয় রিয়া, অজয় আর বিনোদ বিল্ডিং এর মধ্যে চলে আসে। সুশান্ত তখন লুকিয়ে থাকে আর লুকিয়ে লুকিয়ে তাদেরকে বলতে থাকে যে তারা যেন চুপচাপ এখান থেকে চলে যায়, তা না হলে তারা তিনজনই মারা যাবে। এখানে সে শুধু টাকাগুলো চুরি করার জন্য এসেছে, কাউকে মারার জন্য আসেনি। এটা বলতে বলতেই সুশান্ত বাইরে বেরিয়ে আসে। সেও আসলে বুঝতে পেরে গিয়েছিল যে এই সব কিছু যে সে করেছে এটা তারা তিনজন জানতে পেরে গেছে, তাই সে আর নিজেকে লুকিয়ে রাখে না। সুশান্তকে দেখার সাথে সাথে অজয় তার কাছে এগিয়ে যায় আর তাকে জিজ্ঞেস করতে থাকে যে তারা তো বন্ধু, বন্ধু হয়ে সে তাদের সাথে এমনটা কেন করছে। যদি তার টাকারই প্রয়োজন ছিল
তাহলে সে তাকে বলতে পারত, সে তাকে সবকিছু দিয়ে দিত। কিন্তু এই টাকার চক্করে পড়ে সুশান্ত এখন এতটা বেশি পাগল হয়ে গেছে যে এই পাগলামির বশে সে তাদের ফ্রেন্ড তানিয়াকেই মেরে ফেললো। সে এতটা ভয়ঙ্কর কিভাবে হতে পারলো? এই কথা শুনে সুশান্ত আর তার ফ্রেন্ড তাদের কাছে আসে আর শয়তানের মতো হাসতে থাকে। সুশান্ত আর একবার তাদেরকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু অজয়রা এটা করতে মোটেও রাজি হয় না। তাই সুশান্ত এবং তার ফ্রেন্ড মিলে তখন তাদের উপর অ্যাটাক করে। তাদের মধ্যে তখন ভীষণ লড়াই শুরু হয়ে যায়। সুশান্তের ফ্রেন্ড সেখানে চাকু নিয়ে এসেছিল। চাকু দিয়ে সে তখন অজয়ের উপর আক্রমণ করে আর তাকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। কিন্তু অজয় তখন কোনোভাবে নিজের জীবন বাঁচানোর জন্য উল্টো সুশান্তের বন্ধুকেই মেরে ফেলে। সুশান্ত তখন এই দৃশ্য দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। সে একভাবে চিৎকার করতে থাকে আর অজয়কে বলতে থাকে যে সে তার বন্ধুকে মেরে ফেলেছে, সে তাকে কোনোভাবেই ছাড়বে না। তখন অজয় তাকে বলতে থাকে যে সে যদি তার ফ্রেন্ড হয়ে থাকে তাহলে অজয় তো তার ফ্রেন্ড, তাহলে সে তাদের সাথে এমনটা কেন করছে? সেই সময় আবার দেখানো হয় রিয়ার কাছে সেই ছোট্ট বাচ্চার আত্মা আবারও আসে আর এইবার সে রিয়ার পেটে হাত রাখে। এর জন্যই রিয়ার পেটের মধ্যে যে বাচ্চাটি ছিল সেটা শেষ হয়ে যায়, অর্থাৎ রিয়ার মিসক্যারেজ হয়ে যায়। এটা দেখে অজয় তার কাছে দৌড়ে আসে। তারা দুজনই একদম হতবাক হয়ে যায় যে এটা কিভাবে হলো। তারা তো কিছুই বুঝে উঠতে পারছিল না। তারা দুজন তখন অনেক কষ্ট পায়, কারণ এই বাচ্চাটা তো তাদের ভালোবাসার প্রতীক ছিল। কষ্টে তারা দুজনই তখন কাঁদতে থাকে। আর ঠিক সেই সময় আমাদেরকে দেখানো হয় সেই বিল্ডিং এ যে ভয়ঙ্কর কুকুরটি ছিল সে সেখানে ফিরে আসে। সে সেখানে এসে সুশান্তের উপর আক্রমণ করে বসে আর তার গলা ধরে তাকে সেখানেই মেরে ফেলে। দৃশ্যটা ছিল অনেক বেশি ভয়ঙ্কর। কুকুরটি এরপর দেখা যায় রিয়া আর অজয়ের কাছে আসে, কিন্তু সে তাদেরকে কিছুই বলে না। কুকুরটি তখন তাদেরকে সেই টাকা যেখানে আছে সেই জায়গার ডিরেকশন দেখাতে থাকে। দেখা যায় তখন রিয়া আর অজয়ও কুকুরটিকে ফলো করতে করতে সেদিকেই এগিয়ে যায় আর তারা ফাইনালি সেই টাকার সন্ধানও পেয়ে যায়। এরপর কোনো মতে সেই টাকাগুলো নিয়ে তারা সেখান থেকে চলে আসে। এখান থেকে দৃশ্য চলে যায় পরবর্তী দিন। রিয়া আর অজয় মিলে হসপিটালে যায়। সেদিনই তারা বিশালের মেয়ের সাথে দেখা করে। তারা সেখানে বিশালের মেয়ের অপারেশন করানোর জন্যই গিয়েছিল, কারণ তারা বিশালকে কথা দিয়েছিল। কিন্তু এই অসহায় বাচ্চাটির তো বাবা মা দুজনেই মারা গিয়েছিল। তার এখন আপন বলতে আর কেউ ছিল না। তাই তখন রিয়া আর অজয় মিলে এই বাচ্চাটিকে অ্যাডপ্ট করে নেয়, কারণ তারা দুজনও তো সদ্যই তাদের বাচ্চাকে হারিয়েছে। তাই বিশালের এই মেয়েটিকে পেয়ে তারা অনেক বেশি খুশি ছিল। এরপরই দেখানো হয় 40 লাখ টাকা দিয়ে মেয়েটির অপারেশন করানো হয় আর কয়দিন পর বাচ্চা মেয়েটি সুস্থও হয়ে যায়। দেখা যায় সে সুস্থ হওয়ার পরে অজয় আর রিয়া মিলে তাকে তাদের সাথে করে বাসায় নিয়ে যায়। তারা এখন খুব খুশি ছিল। এরপরই দেখানো হয় হসপিটালের ডাক্তার বিশালের মেয়ের ব্রেনের স্ক্যানিং রিপোর্ট চেক করতে থাকে আর তখনই সে দেখতে পায় যে তার ব্রেনের মধ্যে 666 এর সিম্বল রয়েছে। এটা দেখেই তো ডাক্তার অনেক বেশি অবাক হয়, কারণ এই নাম্বার লুসিফারের সাথে রিলেটেড ছিল। তখনই সে ভাবতে থাকে এই বাচ্চা মেয়েটি নিশ্চয়ই লুসিফারের সাথে জড়িত। যেহেতু এই মেয়েটা শয়তানের কেউ হতে পারে, তাই এই বাচ্চাটিকে অজয় আর রিয়ার অ্যাডপ্ট করা একদমই ঠিক হবে না। তাই তখনই সে অজয় আর রিয়াকে এই কথা জানানোর জন্য দৌড়ে তাদের কাছে যেতে থাকে। কিন্তু ততক্ষণে অজয় আর রিয়া বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়েছিল। ডাক্তার তাদেরকে জানালা দিয়ে জোরে চিৎকার করে ডাকার চেষ্টা করে, কিন্তু তখন দেখানো হয় হসপিটালে কনস্ট্রাকশনের কিছু কাজ চলছিল। সেই সময় উপরে একজন ওয়ার্কারের হাত থেকে হুট করে একটা বড় ধারালো জিনিস নিচে পড়ে যায় আর সেটা জানালায় দাঁড়িয়ে থাকা ডাক্তারের গলায় লেগে তার গলা কেটে সে সেখানেই মারা যায়। ডাক্তারের মাথা ঘাট থেকে আলাদা হয়ে গিয়েছিল আর সেই মাথা তখন উপর থেকে অজয় আর রিয়ার গাড়ির উপর গিয়ে পড়ে। এটা দেখে তারা দুজনেই হতবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে যে ডাক্তারের এমন মৃত্যু কিভাবে হলো, এতটা ভয়ঙ্কর মৃত্যু। কিন্তু তখনই দেখানো হয় তাদের সাথে যে মেয়েটি ছিল, অর্থাৎ বিশালের মেয়ে, সে এগুলো দেখে একদমই ভয় পায় না। সে তখন খুব অদ্ভুতভাবে হাসতে থাকে। সেই সময় আমাদেরকে এটা দেখানো হয় যে লুসিফারের যেই সন্তান রয়েছে সে দুনিয়াতে চলে এসেছে। আর লুসিফারের সন্তান অন্য কেউ না, বরং এই বাচ্চা মেয়েটিই ছিল। আর এখানেই রিভিল হয় আরো একটি টুইস্ট। আসলে এতক্ষণ যতগুলো খুন হয়েছে সবকিছুর পিছনে এই বাচ্চা মেয়েটিই ছিল। হ্যাঁ, সে খুব কৌশলে ওই পরিত্যক্ত বাড়িটির মধ্যে তার হত্যাযজ্ঞ চালিয়েছে। সুশান্তরা তো ছিল শুধুমাত্র তার গুটি,
আসলে এই সব কিছু শুরু হয়েছিল 5 বছর আগে। শয়তানের পূজারীদের পূজার ফলে জন্ম হয় লুসিফারের সন্তানের। আর এই বাচ্চা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত যাদের যাদের শরণাপন্ন হবে তাদের সবারই মৃত্যু ঘটবে। আর সেদিন শয়তানের পূজারীরা যাকে এই বাচ্চার দায়িত্ব দিয়েছিল সে আর কেউ নয়, বিশাল। হ্যাঁ, সেও ছিল শয়তানের একজন পূজারী। নিজের মৃত্যু নিশ্চিত জেনেও সেই বাচ্চাকে নিজের দায়িত্বে নিয়েছিল, কারণ সে ছিল শয়তানের ভক্ত। আর একটা ব্যাপার মনে আছে কি, আমরা ওই পরিত্যক্ত বিল্ডিং এ অজয়ের ছবি পুড়ে যেতে দেখেছিলাম। এর পেছনেও একটা কারণ রয়েছে। আসলে এই লুসিফারের মেয়েকে বড় করতে এক পবিত্র আত্মার প্রয়োজন ছিল। রিয়া এবং অজয় দুজনেরই আত্মা ছিল পবিত্র, আর তারা অনেক ভালো মানুষও ছিল। তাই তাদেরকেই লুসিফারের সন্তানের গার্ডিয়ান হিসেবে বেছে নেওয়া হয়েছে। আর ঠিক এই কারণেই রিয়ার বাচ্চাটা নষ্ট হয়ে যায়, আর ওই কুকুরটাও বাকি সবাইকে বাদ দিয়ে শুধু তাদেরকেই সহায়তা করে। এই সব কিছুই ছিল তাদের কাজ পর্যন্ত লুসিফারের সন্তানের পৌঁছানোর একটা পথ। তবে গল্পটা এখানেই শেষ না। এখন এই রিয়া আর অজয়ের কাছে থেকেই লুসিফারের মেয়ে ধীরে ধীরে বড় হয়ে উঠবে, আর ধীরে ধীরে এই পৃথিবীতে নিজের রাজত্ব কায়েম করবে। যাকেই তো ছিল আজকের গল্প। এই ভয়ানক গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।